পেয়ে যাচ্ছ, খালি পেয়ে যাচ্ছ। কিন্তু মনে হয় ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন হলো, ভাইকে ফেরত পেয়েছি। আমি 8 বছর সূর্যের আলো দেখিনি। সময়টা বলতো না, আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই, আমাকে নামাজের সময়টা বলেন। 8 বছরের অভিজ্ঞতা আমার কাছে মনে হতো যে মৃত্যু হলো অত্যন্ত এই কষ্ট থেকে মুক্তি পেত। নিয়ম, যদি আপনি বেশি আইন দেখাতে চান আপনার সাথে আমরা দুর্ব্যবহার করতে বাধ্য হব। তো আমি বুঝলাম যে আমি এখানে আইনের কোনো সুরক্ষা আমি এখানে পাবো না। তারা আমাকে চোখ বেঁধে দিল। এই ছিল আমার 8 বছর অন্ধকারের জীবনের শুরু। আমি 8 বছর সূর্যের আলো দেখিনি। তারা আমাকে যে সেলে রেখেছিল সেখানে বুঝতে পারতাম না বাইরে কি দিন আর রাত। আমরা কোথায় আছে আমাদের বলতো না, আচ্ছা কি দিন তারিখ বলতো না, সময়টা বলতো না। আমি বলতাম দেখেন আমি একটু নামাজটা পড়তে চাই, আমাকে নামাজের সময়টা বলেন। বলতে বলা যাবে না, আদেশ। আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হতো যে মৃত্যু এর চেয়ে ভালো। 8 বছরের অভিজ্ঞতা আমার কাছে মনে হতো যে মৃত্যু হলো অত্যন্ত এই কষ্ট থেকে মুক্তি পেত। এবং দীর্ঘ 8 বছর আমি যা দেখেছি যে এটা সুচিন্তিত হবে, সুপরিকল্পিত হবে, নিয়মতান্ত্রিক ভাবে এই বন্দিশালার বন্দীদেরকে এমন আচরণ করা হতো যেটা মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়া হতো। এবং এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা কোনো একজনের সাথে হচ্ছে ব্যাপারটা এরকম নয়। সুচিন্তিত এবং সুপরিকল্পিত এবং সর্বোচ্চ জায়গা থেকে মনিটর করা একটি প্রক্রিয়ার নাম ছিল এই বন্দি আয়নাঘর। আরমান আপনাকে কিছু বলেছিল যে কেন গ্রেফতার করে নিয়ে গেল, কেন ওখানে রাখলো? আমি বারবার তাদেরকে জিজ্ঞেস করতাম। প্রথম যখন নিয়ে গেল আমি অপেক্ষা করলাম যখন আমাকে জিজ্ঞেস করবে। সেই ঘন্টা পেরে দিন হলো, দিন পেরে সপ্তাহ হলো, সপ্তাহ পেরে মাস হলো। আমি যখনই খাবার দিতে আসতো বারবার জিজ্ঞেস করতাম যে আমার ক্যান্সার কেন। তখন বলতো যে বড় স্যারদের জিজ্ঞেস করবেন। মাস পেরে 1 মাস, 2 মাস, 3 মাস হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। তখন আমি বারবার বলতাম যে যখনই গলার শুনে মনে হতো যে কেউ সিনিয়র করে কেউ এসছে, যে আমাকে কেন আনা হচ্ছে, আমার বিরুদ্ধে অভিযোগটা কি, অন্তত আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগটা দাও। বলতো যে সর্বোচ্চ জায়গার আদেশ সব থেকে আনা হয়েছে। এটাই ছিল তাদের উত্তর। আমি বলতাম আমাকে বুঝলাম ছাড়বেন না, টেস্টটা ঘুরিয়ে দেন যেন 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারতি। বলতে দেওয়া যাবে না, আদেশ নাই, আদেশ দেওয়া যাবে না। আমরা জানি যে সেই সময়টাতেই কিন্তু আপনার বাবাকে গ্রেফতার করা হয়েছে, কারাবন্দী ছিলেন, প্রশ্নবিদ্ধ বিচারের মধ্যে দিয়ে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো তারা তো এই কাজটা করেছে, আপনি বাইরে থাকলে তাদের জন্য কি সমস্যা হতো? আর তারা যেটা করতে চেয়েছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজটা তো করেছে। আপনার কি মনে হয় যে আপনি কারোর সাথে যোগাযোগ করতেন, নেটওয়ার্কিং করতেন আন্তর্জাতিক ভাবে, এইসব কোনো কারণ হতে পারে? এখন আমি যেটা করার চেষ্টা করেছিলাম যে এই আইনি প্রক্রিয়াটা যে কি পরিমাণ ত্রুটিপূর্ণ এবং এই যে প্রক্রিয়াটা এই বিচারটা পরিচালনা হচ্ছে তা পূর্ব নির্ধারিত এবং আইনের বিধান, সাক্ষ্য আইনের যে বিধান কোনোটাই মানা হচ্ছিল না। এবং সর্বশেষ সারা দুনিয়া দেখেছে যে আমার পিতার বিচারের সময় 2 জন মিনিস্টার পাবলিকলি প্রধান বিচারপতিকে হয়রানিমূলক কথা বলেছেন। একজন অবসরপ্রাপ্ত বিচারপতি আমাদের মামলা পরিচালনা করে রাজি হয়েছিলেন। তাকে এমন পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল যে তিনি মামলা থেকে নিজে গুটিয়ে নিতে বাধ্য হয়েছিলেন। আমি চেষ্টা করেছি যতটুকু আমার সাধ্য ছিল এই যে অন্যায়গুলো হচ্ছে এটা যেন সবাই জানতে পারে সেটা ব্যবস্থা করার আমি চেষ্টা করেছি। আমি সোশ্যাল মিডিয়াতে আমি রেগুলার পোস্ট করতাম এবং আমি যেখানে আমার পরিচিতি ছিল সেখানে আমি জানানোর চেষ্টা করেছি যে কি হচ্ছে আমাদের সাথে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সত্য। তারা ভয় পায় সত্য বেরিয়ে যাওয়ার। হয়তো আমি সত্য কথা বলছিলাম এবং তারা চায়নি এই সত্যি বেরো। এবং আমি যা করছিলাম তারা যা করতে চেয়েছিল সেটার প্রতি একটা বাধা ছিল। সেটা এই বাধা দূর করার জন্য তারা আমার পিতার ফাঁসির 13 দিন আগে আমাকে, আমি দীর্ঘদিন বন্দী ছিলাম, জানতেও পারিনি আমার পিতার কি হয়েছে, জানতে পারিনি আমার পিতা কি বেঁচে আছেন না নাই। এভাবে কাটে আমার 7 বছর। আপনার অভিজ্ঞতা জানতে চাই যে আপনি যখন গেলেন গতকাল আয়নাঘর পরিদর্শনে, আপনার কি মনে হলো? মানে আপনি যখন আবার দেখতে গেলেন তখন আপনার মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়েছিল একটা? আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা শুনেছি যে 5 তারিখের পরে আয়নাঘরের অনেক আলামত, অনেক চিহ্ন মুছে ফেলা হয়েছে। আপনার কি তাই মনে হয়েছে কিনা? প্রথমত আমি এক্সাক্ট আমার লোকেশন আমি নিজে বলতে পারিনি। যখন গুম কমিশন স্থাপন করা হয় এবং সেখানে অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয় তখন আমি আমার অভিযোগ দায়ের করি। তখন গুম কমিশন থেকে আমার সাথে যোগাযোগ করা হয়
এবং তারা আমার যতটুকু মনে পড়ে স্মৃতিশক্তি যা আছে, আমাকে যা ভিতরে কি কি শুনেছি, কি কি আমার মনে হয়েছে, তারা আমার কাছে নিয়ে তখন তারা আমাকে তাদের ফাইন্ডিং এর একটা কনক্লুশন আমাকে দিয়েছেন যে আমি মোস্ট প্রবাবলি এই লোকেশনে ছিলাম। তারপর তারা আমাকে যেটা করেছেন যে আমাকে সেখানে লোকেশনের বেশ কিছু ছবি আমার কাছে পাঠিয়েছেন। আমি তখন চিকিৎসার জন্য দেশে বাইরে ছিলাম, কিন্তু আমি বারবার বলছিলাম যে আমার সেলটা যে ছবি দিচ্ছেন এর সাথে একটু ভিন্ন, মিলছে না। তখন তারা অনেক ছবির মধ্যে শুধু একটা জিনিস আমি চিন্তা করতে, আমি যখন চোখ বেঁধে আমাকে বিভিন্ন সময় সেল থেকে বের করতো, বের হয়ে আমি ডান দিকে আমাকে টার্ন নিতাম, নিয়ে আমি 5টা সিঁড়ি পেতাম। আমি বারবার বলতাম যেটা আমার মনে আছে, 5টা সিঁড়ি উঠতাম, আবার নামানোর সময় 5টা সিঁড়ি নেমে সেলে ঢুকতাম। কিন্তু কোনো মতেই তারা এই সিঁড়িটা তারা খুঁজে পেয়েছেন। এবং আমি বলতাম যে আমি আওয়াজ শুনছি, ট্রেনের আওয়াজ শুনছি, আমি প্লেন ল্যান্ডিং আওয়াজ শুনতে পারতাম শীতকালে। তার ওখানে গরমকালে একটা এক্সস্ট ফ্যান চালাতো, যেটা বাইরের সাউন্ড যাতে আমরা বুঝতে না পারি, বাইরের সাউন্ডকে ঢেকে ঢেকে দেওয়ার জন্য খুব লাউড একটা এক্সস্ট ফ্যান চালাতো। শীতকালে আমাদের কষ্ট তাদের কোনো বিষয় ছিল না। তারা শীতকালে তারা যে প্রহরী ছিল তাদের কষ্ট হতো, তখন তারা ওই এক্সস্ট ফ্যানটি বন্ধ করতে বাধ্য হতো আর কি। তো ওই এক্সস্ট ফ্যান বন্ধ হলে আমরা বিভিন্ন আওয়াজ শুনতে পারতাম। সেই সব ক্লু দিয়ে তখন তারা লোকেশনটা আইডেন্টিফাই করেছে এখানে। কিন্তু আমি যে সেলে ছিলাম, যখন আমি ওখানে খাওয়ার সময় হোক, আমাকে যে গোসল করার জন্য এখানে তো যে করেছে, সেগুলো মিল ছিল না, কোনোখানে সেটার অস্তিত্ব পাওয়া যাচ্ছিল না। পরে যেটা আবিষ্কার করা হলো, গুম কমিশনের আমি বলবো যে নির্ভীক সদস্যবৃন্দ নিরলসভাবে এখানে তদন্ত চালিয়ে যেটা আবিষ্কার করেছেন যে সেই সেলগুলোর দরজা ভেঙে দেয়াল তুলে দেওয়া হয়েছিল। দেয়াল তুলে রং করে এমনভাবে দেওয়া হয়েছিল যেগুলো অস্তিত্বই বিলীন করে দেওয়া হয়েছে, এবং যেসব সেলগুলো এমনভাবে ছিল যে ভেঙে ফেলা সম্ভব, সেগুলো ভেঙে ফেলা হয়েছিল। এবং এটাকে প্রমাণ বিনষ্ট করার সর্বোচ্চ চেষ্টা তারা করেছিল। কিন্তু আমি বারবার বলেছি যে সিঁড়িতে নেমে বামে গেলে আমার সেল। পরে তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেই আমার নির্দেশ যেই জায়গাটা আমি বলেছি যে আমার সেল হতে পারে বলে আমার মনে হয়, তারা সেই দেয়ালটা ভাঙেন এবং দেখতে পান যে সেখানে ভিতরে একটা সেল রয়েছে, এবং আমি যে বিবরণ দিয়েছি সেটার সাথে মিলে যায়, এবং এভাবেই সেই সেলটা উদ্ধার হয়। প্রথমত আমি অবাক হয়েছি যে কি পরিমাণ দুর্বৃত্তায়ন হয়েছে, যে তারা তাদের অপরাধ ঢাকার জন্য কোন পর্যায়ে গিয়েছে। এর অর্থ আমরা যে আয়নাঘর দেখলাম এটা আসলে রিয়েল আয়নাঘর না, এটার অনেক ভাঙচুর করে ইমপ্রুভ করা হয়েছে। এটা ডিটেইল আমাদের কমিশনের সম্মানিত সদস্য রয়েছেন, যারা সকল হাজার প্রতিকূলতার মধ্যে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাদের ভিকটিমদের সাথে নিরলসভাবে যোগাযোগ করেছেন। বিশেষ করে আমি অনেক দূরে ছিলাম, দেশে বাইরে ছিলাম, টাইম জোন আমার যখন দিন তাদের তখন রাত, তারা সেই সব উপেক্ষা করে আমাদের সাথে যোগাযোগ করেছেন, এবং তারা আবিষ্কার করতে পেরেছেন যে যত যাই করুক সত্য গোপন থাকে না। তারা চেষ্টা করেছে, কিন্তু বেরিয়ে আসছে। 8 বছর তো দীর্ঘ সময়। 8 বছর আপনি ওখানে কি করতেন? ছোট্ট জায়গাটার ভিতরে কিভাবে দিনের পর দিন পার করতেন?